স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেই খবরগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। ত্রুটিপূর্ণ গাড়ি ধরতে রাজধানীর ৩টি স্পটে বিআরটিএর বিশেষ ভ্রাম্যমাণ আদালত বসানোর পর সড়ক থেকে যেন উধাও হয়ে গেছে গণপরিবহন। এতে সারাদিনই বাসস্ট্যান্ডে ছিল যাত্রীদের ভিড়। অফিস ছুটির সময় ভোগান্তি আরও বাড়ে। দীর্ঘ অপেক্ষার পরেও বাস না পাওয়ার অভিযোগ করেছে সাধারণ মানুষ। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে বিশেষ অভিযান। সোমবার কয়েকশো যানবাহন আটকের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মেট্রো রেল আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্প দ্রুত এগিয়ে নিতে ভূমি অধিগ্রহণে বিশেষ বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। যদি কেউ লাইসেন্স ছাড়া মেট্রো রেল চালান তাহলে অনধিক 10 বছর কারাদণ্ড এবং অনধিক 1 কোটি টাকা জরিমানা। অনুমতি ব্যক্তি রেখে লাইসেন্স যদি ট্রান্সফার করেন সেই জন্য একই দণ্ড এবং জরিমানা। বিনা টিকিটে বা বৈধ পাস ব্যক্তি রেখে যদি মেট্রো রেলকে ভ্রমণ করে এই জন্য আপনার দণ্ড আছে। সেটা কি, ওই ভাড়া যেটা আছে ভাড়ার 10 গুণ জরিমানা হবে। আর যদি কেউ জরিমানা দিতে না পারে বা না দেয় তাহলে অনধিক 6 মাস কারাদণ্ড। বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর সদস্যদের বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নীতিগতভাবে আমরা বলছি যে আপনারা আসেন, কোন কোন বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন তারা ডিটেইল আমাদেরকে জানিয়েছেন। তাদের একজন আইজি আসছেন এবং আমাদের যে যে জায়গায় তারা সহযোগিতা চাবেন আমরা সহযোগিতা করব, কারণ আমরা জঙ্গিবাদ উত্থান হোক এটা আমরাও যেমন চাই না এবং ভারত সরকারও চায় না। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে শহীদ নূর হোসেনকে। স্বৈর শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ১৯৮৭ সালের 10ই নভেম্বর নিজের জীবন বিলিয়ে দেন নূর হোসেন। দিনটিতে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর ফিরে এলাম। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি, দেখলেন যে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, গণপরিবহন এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ধরপাকড় হচ্ছে। আর এর মধ্য দিয়ে আপনার গতকাল ছিল নূর হোসেন দিবস। আপনি জানেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একটি গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই স্লোগান রেখে যার উপর গুলি বর্ষিত হয়েছিল, নিহত হলেন। সেই নূর হোসেন দিবসে বিরোধী দলীয় বিএনপির সব সংগঠন এই দিবসটি পালন করেছে। এর মধ্যে থেকে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে আসলে নূর হোসেন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন আসলে তা এখনো পূরণ হয়নি। দেশে এখন একদলীয় শাসন চলছে। শ্যামল দত্ত, আপনি কি একমত? নূর হোসেনের যে আকাঙ্ক্ষা, এবং আমার এখনো মনে পড়ে যে আমি নিজেও সেই সময় একজন তরুণ সাংবাদিক, একেবারেই নবীন, সবেমাত্র প্রফেশন এসেছি। সেই 1987 সালের 10ই নভেম্বর এই তরুণের যে কর্মকাণ্ড সে সময় আমাদের সবার দৃষ্টি আকর্ষণ, বিশেষ করে সাংবাদিকরা যারা আমরা মাঠে ছিলাম। আমরা যে এখন যে ছবিটি দেখি সামনে লেখা বুকের মধ্যে গণতন্ত্র মুক্তি পাক, পিছনে স্বৈরাচার নিপাত যাক, এই ছবিটি মূলত একজন খুব নামকরা বাংলাদেশের ফটোগ্রাফার, ফটো সাংবাদিক পাবেল রহমানের তোলা। কেউ কেউ বলেন দিনু, যিনি এখন কানাডা প্রবাসী ফটোগ্রাফার। এটি মূলত এই কারণে পরের দিনই আমরা পত্রপত্রিকায় এগুলো ছেপেছি এবং সেই সময় তাকে অনেকবার আমরা সাংবাদিকদের বলেছিলাম যে তুমি এভাবে যে মিছিলের সামনের দিকে একেবারেই, এমনকি আমার যতটুকু মনে পড়ে তখনকার আওয়ামী লীগ সভানেত্রী, তিনি তো তখন বিরোধী দলের নেত্রীও হননি, শেখ হাসিনাও কয়েকবার তাকে বলেছে তুমি এভাবে যেও না, কারণ পুলিশ খুবই মারমুখী ওই দিন সকাল থেকেই।
বঙ্গবন্ধু বিনিয়োগ যখন যে জায়গাতে জিরো পয়েন্ট, সে জায়গাতেই ওই গুলির বর্ষণের ঘটনাটি ঘটে। তাকে কয়েকবার সাবধান করা হয়েছিল, কিন্তু একটি অতি সাধারণ মানুষ, সুলতান আমি এই কারণেই বলছি অতি সাধারণ মানুষ, যে যার সঙ্গে ওই অর্থে আমাদের যে বর্তমানে যে এলিট পলিটিক্যাল ফোর্স, তার চেহারাটাই মিলে না। জুরাইনে থাকতেন নূর হোসেন, ট্যাক্সি চালাতেন, এখনকার যে সিএনজি এটি না, তখনকার এক ধরনের ট্যাক্সি ছিল আপনি জানেন, এবং যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন, একেবারে এলাকার কর্মী, সে অর্থে বড় কোনো রাজনৈতিক নেতা না। কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম, গণতন্ত্রের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের তার যে অংশগ্রহণ, এটি একটি অনন্য ঘটনা। আমার ধারণা যে বাংলাদেশে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি এরকম নিঃস্বার্থ দেশের প্রতি ভালোবেসে দেখিয়ে জীবন দিতে যাবে এরকম কোনো কর্মী পাওয়াই আজকাল কঠিন। এটা ঠিক যে আজকে যদি মূল্যায়ন করতে বলে যে নূর হোসেনের মানে আত্মার সঙ্গে আমরা সকলেই বেইমানি করেছি। আজকে দেখুন যে ফুল দেওয়ার অনুষ্ঠানটি আমরা যখন দেখি, সেখানে কিন্তু আওয়ামী লীগও নেই, বিএনপিও নেই, সে অর্থে বড় কোনো দল তারা কিন্তু এই জিনিসগুলোতে তারা পার্টিসিপেট করছে না। 91-এ যে 3 জোটের রূপরেখা, যার জন্য নূর হোসেনের জীবনদান, তার সঙ্গে আমরা প্রত্যেকেই কিন্তু প্রতারণা করেছি। কারণ কি? কারণ হচ্ছে নূর হোসেন শুধু ক্ষমতার রাজনীতিটাই প্রধান কারণ। 91-এ যখন প্রায় অপ্রত্যাশিতভাবে 1991 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটিতে বিএনপি ক্ষমতায় চলে আসলো। বিএনপি ক্ষমতায় এসেই প্রথমেই যে জোটের রূপরেখা নিয়ে এই আন্দোলনের পরে নির্বাচনের পরে ক্ষমতা গ্রহণ, সেখান থেকে পুরোপুরি 360 ডিগ্রি বিপরীত দিকে চলে গেলেন। এবং তারপরে দেখবেন পরবর্তী সময়ে যার বিরুদ্ধে আন্দোলন করে 3 জোটের রূপরেখা, তারা এখন সরকারেরও অংশ না, এখন তো সরকারের অংশ, কিন্তু 91-এর পরপরই আমরা অবাক হয়ে খেয়াল করলাম 91-এর নির্বাচনও জাতীয় পার্টি 31টি আসন পেয়েছে, এবং হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরের যে 5টি আসনে নির্বাচন করেছিলেন জেলখানায় থেকে, তিনি কিন্তু তখন তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, কিন্তু 5টি আসনে জয়লাভ করেছে। তার মানে আমরা যারা নাগরিক রাজনীতির বিষয়গুলোকে যেভাবে দেখি, বাস্তবের সঙ্গে তার কিন্তু অনেক তফাৎ। কিন্তু আমি যেটা শুরু করেছিলাম যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন দেশে একদলীয় শাসন চলছে কিনা, তিনি দাবি করেছেন যে একদলীয় শাসনই চলছে। এই প্রশ্নটির উত্তর চাচ্ছিলাম আপনার কাছে। সেটা এখন পারসেপশনের বিষয় এবং পলিটিক্যাল রেটরিকের বিষয়। আজকে বিএনপির পক্ষ থেকে এই দাবিটি করা হচ্ছে, যেহেতু এই আরো অনেকেই বলছে, ডক্টর কামাল হোসেন অভিযোগ করেছেন, আরো অনেকেই করেছেন। দেখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নানা রকম পার্থক্য আছে। বাংলাদেশে এই মুহূর্তে যে শাসন ব্যবস্থা চলছে, তাতে বড় গলতটি হচ্ছে যে বিএনপির মতো একটি বড় পার্টি নির্বাচনে অংশ নেয় নাই, ফলে তারা কিন্তু বিরোধী দলও নেই, কার্যত সে অর্থে সংসদও নেই। এরকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে এই দাবি ওঠাটাই স্বাভাবিক। আমি একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে শুরুতেই একটু বলে রাখি যে গতকাল ছিল নূর হোসেন দিবস, আপনি জানেন, এবং এই দিবসটি উপলক্ষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে যে দেশে এখন একদলীয় শাসন চলছে। আপনি কি একমত? আপনাকে ধন্যবাদ। আসলে মানে নূর হোসেন যে দাবিতে কিংবা যে লক্ষ্য নিয়ে আত্মত্যাগ করেছিলেন, সেটা তো আমরা সবাই জানি যে স্বৈরতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কিন্তু আসলে 90-এর আন্দোলনের মধ্যে এরশাদের যে সামরিক স্বৈরতন্ত্র, সেটা একটা লক্ষ্য ছিল, সেটাকে উৎখাত করা একটা লক্ষ্য ছিল। কিন্তু স্বৈরতন্ত্র উৎখাত হয়ে কিভাবে গণতন্ত্রটা কায়েম হবে, সেটা 3 জোটের রূপরেখা আদৌ সেই সময় কোনো মানে সামনে কোনো সত্যিকার রূপরেখা দাঁড় করতে পেরেছিল কিনা, সেই প্রশ্নটা কিন্তু তোলার সময় এসছে। কারণ 3 জোটের রূপরেখার মধ্যে এরশাদ যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর মধ্যে শাসন কার্য চালাতেন, সেইটার পরিবর্তন করার কি প্রস্তাবনা, মানে সেটার দিক থেকে যদি আমরা দেখি যে মৌলিকভাবে এরশাদের সামরিক স্বৈরতন্ত্র কিংবা তার যে ক্ষমতা কাঠামো, তার কোনো বদলের কোনো প্রশ্ন তারা তোলেননি। এই না তোলার ফলে দেখা গেছে যে এরশাদ যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর মধ্যে ছিলেন, তার বদলে একটা নির্বাচনের মাধ্যমে এই যে দলগুলো ক্ষমতায় পরপর এসছে, এবং একই ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ আসলে অব্যাহত থেকেছে। এবং বাংলাদেশের সাংবিধানিক স্বৈরতন্ত্রের যে
মানে ব্যবস্থা করা হয়েছে, সেই সাংবিধানিক স্বৈরতন্ত্র যতই আপনি একটা নির্বাচন করেন না কেন, সেটা যেহেতু বহাল থাকে, নির্বাচিত হয়েও কিন্তু একটা স্বৈরতান্ত্রিক আচরণ করা সম্ভব এই সংসদে, এই ক্ষমতা কাঠামোর মধ্যে। তার ফলে যেটা দেখা যায় যে মানে আমাদের এই নির্বাচন ব্যবস্থাটাও ধীরে ধীরে আসলে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অন্তর্গত হয়ে পড়েছে এবং একসময় নির্বাচন করাও অসম্ভব হয়ে পড়েছে। তারই পরিণতি আমরা দেখতে পাচ্ছি আজকে, যে 5ই জানুয়ারির নির্বাচন, যেখানে আসলে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এবং বেশিরভাগ আসনেই দেখা যাচ্ছে যে ভোট ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছেন। এমনকি যেসব জায়গায় নির্বাচন হচ্ছে সেখানেও কোনো প্রার্থী নাই, অতি সামান্য লোকজন আসেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এইরকম একটি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকেন, তাদের ক্ষমতাটা তো আসলে একদলীয় ক্ষমতাই। 5ই জানুয়ারির নির্বাচন কি কারণে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন থেকে আলাদা, কিংবা 1988 সালের এরশাদের নির্বাচন থেকে আলাদা, সেইটার যদি 88 সালের নির্বাচনের যদি আমরা বিরোধিতা করে থাকি, 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের যদি আমরা বিরোধিতা করে থাকি, তাহলে অবশ্যই 5ই জানুয়ারির নির্বাচনকেও একইভাবে বিরোধিতা করতে হবে। কেননা নির্বাচন আয়োজনের যে শর্ত, সেই শর্তগুলো যখন আমরা আমাদের একটা নির্দিষ্ট দলের স্বার্থে সেগুলোকে বাতিল করে দিয়ে, কিংবা সেটা নিজের মতো সুবিধাজনকভাবে দাঁড় করিয়ে দিয়ে, নির্বাচন কিংবা সেই 86 সালের নির্বাচন এবং 2013 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, এর মধ্যে কি রাজনৈতিক প্রেক্ষাপট কি ভিন্ন নয়? রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন এই কথাটি মানে আপনি মানে যদি নির্বাচনের দিক থেকে দেখেন, রাজনৈতিক প্রেক্ষাপট তো একটা সবসময় একই রকম থাকবে না, তাই না? মানে 1988 সালের রাজনৈতিক প্রেক্ষাপট 1996 গণতন্ত্র, নূর হোসেন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, গণতন্ত্র বলতে কি আসলে শুধু নির্বাচন কি বোঝায়? কারণ আমরা জানি গণতন্ত্রের অনেকগুলি শর্ত আছে, নির্বাচন তার একটি মাত্র। না, গণতন্ত্রের কথা তো হচ্ছে যে মানে নাগরিকদের মধ্যে জনগণের সার্বভৌমত্ব, ব্যক্তির যে সার্বভৌমত্ব, ব্যক্তিকে স্বীকার করা। রাষ্ট্র কিংবা সরকারের হাতে ক্ষমতা থাকে, জনগণের কাছে থাকে অধিকার, এবং জনগণের সার্বভৌমত্বটা এই সরকার এবং রাষ্ট্র জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে কিন্তু কার্যকর করে। এটা হচ্ছে গণতন্ত্রের মৌলিক এসেন্স। এবং সেই ক্ষেত্রে নির্বাচন একটা পদ্ধতি, কিন্তু সেই নির্বাচিত সরকারগুলি যদি দেখা যায় যে মানে তারা কোনোভাবেই মানে অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতার কোনো জায়গা তাদের নেই, কিংবা করার কোনো বাধ্যবাধকতা নেই, তখন দেখা যায় যে জনগণের অধিকার বলে কথাটা একটা মানে ফোলানো কথাবার্তা কিংবা এক ধরনের কাগজে কথাবার্তা হিসেবে থাকে, কিন্তু বাস্তবে তার কোনো চর্চা আসলে থাকে না। সেটা কিন্তু বাংলাদেশের সংবিধানে কিংবা বাংলাদেশের রাজনীতিতে আমরা বাস্তব হিসেবে দেখি। কিন্তু যে জিনিসটা আপনার কাছে ফিরছি, তাদের কথাবার্তাগুলো কিন্তু কাগজে কথাবার্তা, বাস্তবে কিন্তু তাদের সেই প্রয়োগটা আমি দেখি না, এবং তাদের সেই জনসমর্থনও কিন্তু তারা যে কোনোভাবে হোক সেটি অর্জন করতে পারেন না। এই যে ওনারা যে বাম আন্দোলনগুলো করেন, এটার গুরুত্ব আছে ঠিকই, কিন্তু এর সঙ্গে বিপুল সংখ্যক জনগোষ্ঠী সম্পৃক্ত হয়, এটাও কিন্তু বাস্তবতা না। আমরা দেখি ভিন্ন চিত্র। আজকে দেখেন, আমার কাছে খুব বিস্ময় লাগছে, আমি নূর হোসেনের 88 নির্বাচনের কথা বলেন, 88 নির্বাচনে তৎকালীন বিরোধী দলের নেতা ছিলেন আসম আব্দুর রব, তিনি কিন্তু আজকে নূর হোসেনের ইয়েতে প্রথম ফুল দিতে গেছেন। মানে পলিটিক্যাল ট্র্যাজেডিটা এরকম, এমন একটি ভিন্ন বাস্তবতা তৈরি হয় যখন আর এর কোনো নূর হোসেন দিবস উপলক্ষে যার বিরুদ্ধে এই আন্দোলন, যেই হত্যা করলো, সেই হুসেন মোহাম্মদ এরশাদও কিন্তু আসলে বিবৃতি দিয়েছেন, এবং তিনিও এই দিনটিকে গণতন্ত্র দিবস বলছেন। এখন এইগুলো বাংলাদেশের রাজনৈতিক জায়গায় দেখি যে এই পরিপ্রেক্ষিত ভিন্ন ভিন্ন অবস্থায় এমন এমন চরিত্র এসে দাঁড় হয়ে যায়, তখন আর এগুলো কোনো গুরুত্বই না। আজকে নাদির জুনায়েদ সাকি যেটি বললেন যে গণতন্ত্র একটি অত্যন্ত মানে নির্বাচন গণতন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি মৌলিক শর্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি মৌলিক শর্ত, কিন্তু শুধুমাত্র নির্বাচন দিয়ে যে গণতন্ত্রের চর্চা হয় না তার বড় উদাহরণ তো বাংলাদেশে অনেকগুলো গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। ধরো 91 এর নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন, কিংবা 96 এর নির্বাচন সর্বদলের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন, কিংবা তারও